হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউনালাইজার্স টু অল অফ ইউ। আজকে আমরা শেক্সপিয়ারের অনেক বিখ্যাত একটি কবিতা সনেট 80 নিয়ে আলোচনা করব। সনেট সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, সেখানে ঢুকে দেখে নিতে পারো। এখন মূল আলোচনায় আসা যাক। উইলিয়াম শেক্সপিয়ার মোট 154টি সনেট লিখেছেন, কিন্তু তার মধ্যে 18তম যে সনেটটা সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তার মানে আজকে আমরা 18 নাম্বার সনেট নিয়ে আলোচনা করব। এটা মোট 14 লাইনের একটি কবিতা। তার রাইম স্কিম হচ্ছে এ বি সি ডি ই এফ জি জি। থিম হচ্ছে লাভ, বিউটি, ইমর্টালিটি, ডেথ। টোন হচ্ছে অ্যাফেকশনেট, অ্যাডমায়ারিং অ্যান্ড ইন্টিমেট। আমি যখন সামারি বলবো তোমরা তখন এটার থিম, টোন অটোমেটিক বুঝে ফেলবে আশা করি। শেক্সপিয়ার তার বিলাভেডকে, এখানে বলতে পারো বিলাভেড কিভাবে, সে এখানে কাউকে মেনশন করেনি। সে বিলাভেড হোক, তার কোনো ফ্রেন্ড হোক, এক একজন এক একভাবে জিনিসটাকে ডেসক্রাইব করেছে। আমি এখানে বিলাভেড নিয়েই বললাম। শেক্সপিয়ার তার বিলাভেডকে গ্রীষ্মের সাথে তুলনা করেছে। এখন তোমরা বলতে পারো গ্রীষ্মকালই কেন, অন্য কোনো কালের সাথে কেন তুলনা করলো না? শেক্সপিয়ার যেহেতু ইংল্যান্ডে বসবাস করে, সেখানে সারা বছরই শীতকাল থাকে। সেই ক্ষেত্রে তাদের জন্য সামার্স ডেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটা সময়। সামার্স ডেটা খুব অল্প টাইম থাকে, বছরের শেষের দিকে সময়টা আসে, যার কারণে তার বিলাভেডকে সে গ্রীষ্মের সাথে তুলনা করেছে, যেটা খুবই সুন্দর। কিন্তু কবিতা যখন আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকে তখন আমরা দেখতে পাই তিনি বলেন যে তার লাভার বা বিলাভেড গ্রীষ্মকালের থেকেও বেশি সুন্দর। এখন গ্রীষ্মকালের মতো সে সুন্দর, কিন্তু একটু পরে সে যখন দেখলো যে না, তার লাভার গ্রীষ্মকালের থেকেও বেশি সুন্দর, বেশি লাভলি এবং বেশি টেম্পারেট, অর্থাৎ সে বিশ্বাস করে যে তার যে ভালোবাসা এবং তার প্রেমিকার যে সৌন্দর্য সেটা এত বেশি স্থায়ী, যেটা গ্রীষ্মের চেয়ে বেশি। কেননা গ্রীষ্মকাল তো তাদের অল্প সময়ের জন্য থাকে, গ্রীষ্মকাল বেশিক্ষণ স্টেবল করে না, খুব কম সময়ের জন্য আসে, কিন্তু তাদের ভালোবাসা বা তার প্রেমিকার সৌন্দর্য তো এত কম সময়ের জন্য না, সেটা খুবই স্থায়ী এবং সেটা গ্রীষ্মকালের থেকেও বেশি স্থায়ী। তিনি এমনও বলেন গ্রীষ্মকাল আসবে আবার চলেও যাবে, কিন্তু তার প্রেমিকার ভিতরের যে যৌবন তা কখনোই কি হবে না, ম্লান হবে না বা বিবর্ণ হবে না। এই লাইনটা কতটা চমৎকার না! তিনি কিভাবে করে জিনিসটাকে বলছে যে গ্রীষ্মটাও চলে যাবে, কিন্তু তার প্রেমিকার ভিতরের যে সৌন্দর্য সেটা অলওয়েজ থাকবে। এমনকি কবির ভালোবাসা এতই শক্তিশালী যে সে বিশ্বাস করে মৃত্যুও তার সৌন্দর্য নষ্ট করবে না, এমনকি কখনো তার বিলাভেডের সৌন্দর্য মরবে না। এই যে পুরো কবিতাটা তিনি তার বিলাভেডের সৌন্দর্য নিয়ে এবং তার ভালোবাসা নিয়ে বলেছে, কিন্তু লাস্ট 2 লাইনে আমরা দেখতে পাই যে শেষে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে তিনি মারা গেলেও তার লেখা সব সময় অমর থাকবে। এই যে তিনি লিখে গিয়েছেন তার সাহিত্য বা তার যত গল্প, কবিতা, এগুলা কি মানুষের কাছে অমর থাকবে। মানুষ যতদিন বেঁচে থাকবে তার কবিতাও সাহিত্য এভাবে বেঁচে থাকবে। তিনি কিন্তু তার এই কবিতা গল্পকে কিভাবে মেটাফরিক্যাল ভাবে আরেকজনের সাথে তুলনা করে এরপরে কবিতাটা লিখেছেন। এখানে আমরা পুরো কবিতা জুড়ে দেখি তিনি একজন বিলাভেডের সৌন্দর্য এবং তার ভালোবাসা সম্পর্কে বলছে, কিন্তু লাস্ট 2 লাইন যখন চলে আসে তখনই আমরা দেখতে পারি আসলে তিনি মেটাফরিক্যাল ভাবে এই কথাগুলো বলেছে। আসলে তিনি তার সাহিত্য, তিনি যদি মারাও যান তার এই সাহিত্যগুলো আজীবন বেঁচে থাকবে, সেটাই কিন্তু তিনি এখানে বোঝাতে চেয়েছেন। এখন তোমাদের কাছে কোশ্চেন হতে পারে মেটাফোর আমি এটা কি বলতেছি? এটা কিন্তু একটা লিটারারি ডিভাইস। আমি লিটারারি ডিভাইস সম্পর্কে আমার একটা লেকচার আছে, তোমরা চাইলে আমি ডেসক্রিপশনে সেটার লিংক দিয়ে দেব, সেটা সম্পর্কে তোমরা দেখে আসতে পারো। দেখো আমি এখানে একটা থিম লিখেছি, অবশ্যই এটা আমি নেট থেকে কপি করেই লিখেছি। শেক্সপিয়ার ইউজেস সনেট 18 টু প্রেইজ হিজ বিলাভেডস বিউটি অ্যান্ড, দেখো তিনি এখানে কি বলেছে, আমি এখন যা বলেছি এখানে কিন্তু তাই লেখা। সে কিন্তু তার বিলাভেডের বিউটি সম্পর্কে কি করেছে, প্রশংসা করেছে সব পুরাটা সময়।
হাউ দেয়ার বিউটি ইজ প্রেফারেবল টু এ সামার্স ডে। সামার্স ডে সাথে কিভাবে যে তার বিলাভেডের বিউটিটা প্রিফার করতেছে সেটা বলতেছে, কিন্তু পরক্ষণেই তিনি বলতেছে সামার্স বিউটি ক্যান নট এক্সিস্ট অল ইয়ার লং। পুরা বছর কি সামার্স বিউটিটা এক্সিস্ট করে? করে না। কিন্তু হিজ লাভ, তার যে ভালোবাসা তার জন্য, এবং হার বিউটি উইল অলওয়েজ এক্সিস্ট, তার ভালোবাসাটা কি অলওয়েজ এক্সিস্ট করতেছে, অলওয়েজ সেটা থাকবে, সেটা কখনোই পরিবর্তন হবে না। দ্য স্টেবিলিটি অফ লাভ অ্যান্ড ইটস পাওয়ার টু ইমর্টালাইজ সামওয়ান ইজ দ্য মেইন থিম অফ দিস পয়েম। তার মানে আমি যাই বলেছি সেটা এখানে আবার বলেছে, যেটা ভালোবাসা যে স্টেবল করতেছে এবং এটা কখনোই মারা যাবে না, তার এই সাহিত্য বা তার ভালোবাসা কখনোই মারা যাবে না, সেটা কিন্তু সে মেটাফোর ভাবেই সেটা বোঝাতে চেয়েছে এই ভালোবাসার মাধ্যমে, বা এই চিরস্থায়ী যে তার ভালোবাসা এবং তার বিলাভের যে চিরস্থায়ীভাবে বেঁচে থাকবে এটার মাধ্যমে কিন্তু তিনি কি আসলে কি এটা বোঝাতে চেয়েছে, তিনি কিন্তু তার সাহিত্যকে ইঙ্গিত করতেছে। দেখো আমি এখানে লিটারারি ডিভাইস নিয়ে একটু কবিতার মাঝখান থেকে অল্প পড়ি। পুরা কবিতাটাই একটা মেটাফোর। পুরা কবিতার এখন মেটাফোরটা কি? মেটাফোর হচ্ছে দুইটা জিনিসের মধ্যে যখন একটা ভিতরের একটা কম্প্যারিজন থাকে। দেখো তার বিলাভেডের সাথে কি করতেছে, তার কবিতার কি একটা কম্পেয়ার আনতেছে না, ভিতরকার একটা কম্পেয়ার হইতেছে, এটাই কিন্তু মেটাফোর। ঠিক আছে, এখানে আমরা দেখি পুরা কবিতায় সে বিভিন্ন ভাবে মেটাফোর ইউজ করে। সে যখন বলে যে তোমার তোমার ভিতরের যে যৌবন, তোমার ভিতরের যৌবনও সেটা কি সামার্স, ইটার্নাল সামার ওখানে ইউজ করে, দেখবে যে ইটার্নাল সামার, ইটার্নাল সামার ভিতরকার কি গ্রীষ্ম হতে পারে, ভিতরকার কি যৌবন, সে কি করতেছে কম্পেয়ার করতেছে, তার যে বিলাভেডকে কি করতেছে কম্পেয়ার করতেছে একটা সামার্স ডে সাথে। তাহলে কি পুরো কবিতা একটা মেটাফোরিক্যাল কবিতা, তিনি মেটাফোর হিসেবে পুরো কবিতাটা বলে গিয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন ইমেজ দেখতে পাই অনেক ধরনের, তারপর পার্সোনিফিকেশন দেখতে পাই অনেকভাবে, কিন্তু পুরো কবিতায় মেটাফোর আমরা অনেকভাবেই দেখতে পাই। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ।